প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। আমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় কৃষি শিক্ষার প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে আজকে চতুর্থ পরিচ্ছেদের বিষয়টি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করে এখানে রেশম চাষ বা সেরিকালচার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি যে কৃষির ক্ষেত্রগুলোর মধ্যে যে অংশগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলোর মধ্যে গবাদি পশুপালন, মৎস্য চাষ, সেই সঙ্গে পোলট্রি পালনের মতোই এখানে আরেকটি অংশ রয়েছে যেটি হচ্ছে এই রেশম বা বিভিন্ন ধরনের কালচার বা চাষ, সেক্ষেত্রে মৌমাছি পালন বা রেশম চাষ, এই অংশগুলো রয়েছে এবং এগুলো কিন্তু আমাদের কৃষির ক্ষেত্রে একটি বৃহৎ ভূমিকা পালন করে। যে অংশটা অর্থকরী হিসেবে আমাদের এখানে রেশম চাষ অন্তর্ভুক্ত। এখানে লক্ষ্য করি আমরা রেশম চাষের ক্ষেত্রে রেশম, যেটিকে আমরা সিল্ক বা আমরা বলতে পারি সেরিকালচার বা রেশম পোকা পালন, এবং এর মাধ্যমে রেশম সুতা উৎপাদন করে বস্ত্র বা রেশম বস্ত্র তৈরি করা হয়। এই সুতা ক্ষেত্রে আমরা এই রেশম বা সেরিকালচার, রেশম পালন বা সেরিকালচার অংশটি জানবো কীভাবে আমরা সুতো এখানে উৎপাদন করতে পারি এবং সেটি দ্বারা কাপড় তৈরি করতে পারি। লক্ষ্য করে এখানে রেশম বা সেরিকালচারের ক্ষেত্রে আমরা সেরিও শব্দ থেকে, ল্যাটিন শব্দ সেরিও শব্দ থেকে কিন্তু এই সেরিকালচার শব্দটি এসেছে, যেটি সেরিও শব্দটির অর্থ হচ্ছে সিল্ক বা রেশম। যেটা আমরা লক্ষ্য করি সেরিও থেকে এসেছে, যেটি আমরা বলছি সিল্ক বা রেশম। এর অর্থ এই রেশম বা রেশম সুতো আমরা উৎপাদন করে এর দ্বারা যে রেশমি কাপড় উৎপাদন করছি, যেটি গ্রীষ্ম এবং শীতকাল দুই ঋতুতে এটি আরামদায়ক একটি, এবং সেক্ষেত্রে এটি দ্বারা অন্য আরও বিভিন্ন ধরনের উৎপাদন, কার্পাস বা রেয়ন সুতা এবং সেই সঙ্গে আরও বিভিন্ন ধরনের বস্ত্র কিন্তু তৈরি করা যায়। এবং এটি দ্বারা আমরা লক্ষ্য করি যে গবাদি পশুর খাদ্য, জৈব সার এবং মাছের খাদ্য হিসেবেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। এছাড়াও যেটি রয়েছে যে রেশম চাষ করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে তুঁত গাছ লাগানো, যেটি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এই তুঁত গাছ আমাদের রেশম পোকা পালনের প্রধান খাদ্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এবং পতিত জমি অথবা পুকুর পাড় যেখানে কোনো ফসল চাষ করা হয় না, এমন জায়গা থেকেও আমরা এই তুঁত গাছ লাগিয়ে সেখানে আমরা বৃক্ষরোপণ করতে পারি এবং সেই সঙ্গে এটি দ্বারা আমরা রেশম চাষে কাজে লাগাতে পারি। লক্ষ্য করি আমরা রেশম চাষ সেরিকালচারের ক্ষেত্রে বাংলাদেশে 1977 সালে সর্বপ্রথম রাজশাহীতে এই রেশম চাষ বা রেশম চাষ এবং সেই সঙ্গে প্রশিক্ষণ গবেষণাগার স্থাপন করা হয় এবং রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি পরিমাণে এই রেশম চাষ করা হয় বা পালন করা হয় এবং রেশম সুতা উৎপাদনের মাধ্যমে রেশমি কাপড় উৎপাদন করা হয়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে কিন্তু এটি করে স্টেশন রয়েছে, যেখানে রেশম পালনের মাধ্যমে এবং তুঁত গাছ লাগিয়ে রেশম পালনের মাধ্যমে রেশমি সুতা উৎপাদন করার জন্য শাখা রয়েছে। এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে রেশম চাষ বা সেরিকালচার সম্পর্কে জানার জন্য আমাদের প্রথম এই অঙ্কটি মনে রাখতে সেটি হচ্ছে এই লাইফ সাইকেল। যেহেতু আমরা জানি যে রেশম সুতাটা তৈরি করা হচ্ছে রেশম পোকা থেকে, কাজে এই রেশম পোকার লাইফ সাইকেল বা জীবন চক্র সম্পর্কে কিন্তু আমাদের জানা থাকা উচিত। এবং এই ইনসেক্ট বা পোকার ক্ষেত্রে যে আমাদের কিংডম ইনসেক্টটা রয়েছে, সেটির লাইফ সাইকেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম পোকা বা আমরা সর্বোপরি পোকার ক্ষেত্রে লক্ষ্য করি তাদের লাইফ সাইকেল বা জীবনচক্রের ক্ষেত্রে 4টি ধাপ রয়েছে। এবং এক্ষেত্রে আমরা 4টি ধাপের ক্ষেত্রে প্রথমে আসি ডিম, তারপর ডিম ফুটে লাল ভাষা পর্য বের হয় এবং পরবর্তীতে ডিম্পা বা পুত্তলি, যে স্থির অবস্থায় চলে আসে সেটাকে বলা হচ্ছে ডিম্পা বা পুত্তলি, এবং সর্বশেষ পর্যায়ে আসে পূর্ণাঙ্গ পোকা। ঠিক এই রেশম পোকার ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করি 4টি ধাপে এর জীবনচক্র সম্পন্ন হয়। তো প্রথম আমরা আসি যে পূর্ণাঙ্গ মধের ক্ষেত্রে আমরা আসি। পূর্ণাঙ্গ মধ স্ত্রী এবং পুরুষ মধ আলাদা থাকে এবং এই পূর্ণাঙ্গ স্ত্রী এবং পুরুষ মধে মিলনের মাধ্যমে তারা মিলনের পরবর্তী পর্যায়ে তারা ডিম পাড়তে শুরু করে, স্ত্রী মধ ডিম পাড়তে শুরু করে এবং ডিম পাড়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে একটি
স্ত্রী মোট প্রায় 3,500 থেকে 3,500 থেকে প্রায় 5,000 পর্যন্ত ডিম একেবারে পেড়ে থাকে। এবং এক্ষেত্রে ডিম পাড়ার সময় আমরা যদি স্ত্রী মোটটাকে একটি সাদা কাগজের মধ্যে রেখে দিয়ে সেখানে ডিম পাড়ার ব্যবস্থা করি, তবে কিন্তু সহজে ডিমগুলোকে আমরা আলাদা করতে পারি। এবং ডিমটাকে অবশ্যই তার পরিবেশ ঠিক রাখার জন্য একটি কোনো বায়ুরোধক অবস্থা বা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে কোনো জীবাণুর আক্রমণ না হয়। এবং এই ডিম এই লাইফ সাইকেলের প্রথম ধাপ, এবং এই ডিমগুলো একসঙ্গে গুচ্ছ আকারে একসঙ্গে অনেকগুলো তারা পেড়ে থাকে। এরপরে যে স্টেজ বা ধাপটি রয়েছে সেটি হচ্ছে লার্ভা। এই ডিম ফুটে সাধারণত ডিম ফোটার 11 থেকে 9 থেকে 12 দিন পরে কিন্তু এই ডিম ফুটে লার্ভাগুলো বের হয়ে আসে। এবং এই লার্ভার স্টেজ, লার্ভা বা এই লার্ভার পলু বলা হচ্ছে এটাকে। এই রেশম পোকার ক্ষেত্রে এই লার্ভাকে স্থানীয় কৃষকরা পলু পোকা বলে থাকেন। এবং এই পলু পোকাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই লার্ভাল স্টেজে পোকার লাইফ সাইকেল বা জীবন চক্রের সবচেয়ে বেশি তারা এই সময় খাদ্য গ্রহণ করে, এবং এখানে সর্বোপরি পরিচর্যা এবং তার খাদ্য গ্রহণের মাত্রা সবচেয়ে বেশি থাকায় এখানে কিন্তু সবচেয়ে পরিবর্তনটা বেশি হয়। সেক্ষেত্রে এই লার্ভাল স্টেজে তুত গাছের পাতা তাদেরকে খাওয়ানো হয় এবং তাদের ভালোভাবে পরিচর্যা করা হয়, এবং সময় মতো তাদের প্রতিটা বিষয়ে লক্ষ্য রেখে তাপমাত্রা সব কিছু লক্ষ্য রেখে তাদের পরিচর্যা করা হয়, যার ফলে এই লার্ভা স্টেজ আরও 10 থেকে 12 দিন বা 15 দিন পর্যন্ত, বা আমরা লক্ষ্য রেখে 9 থেকে 14 দিন পর্যন্ত এই লার্ভাল স্টেজ থেকে খাদ্য গ্রহণ করতে আসলে তারা একটি স্থির অবস্থায় চলে এসে, যেটাকে আরেকটু বড় যেটা আমরা বলছি সুক্ষিত। সুক্ষিত বা লার্ভার একটু বড় অবস্থা, সেটিকে আমরা সুক্ষিত বলতেছি। এই সুক্ষিত অবস্থায় তারা একটু স্থির আরও বেশি খাবার খায়, এবং সেই ক্ষেত্রে একটু স্থির অবস্থায় তারপরে এই সুক্ষিত অবস্থা থেকে তারা আরও 10 থেকে 15 দিন বা 25 দিন পর তারা হচ্ছে একটি স্থির অবস্থায় চলে আসে। এই গোলাকার অংশ ধারণ করে, যেটাকে আমরা বলছি টিউপা। টিউপা অথবা আমরা পুত্তলীয় বলতে পারি। এখানে টিউপা বলা হচ্ছে টিউপা অথবা পুত্তলী। টিউপা অথবা পুত্তলী কথাটি আমরা ব্যবহার করতে পারি। টিউপা বা পুত্তলী, এইখানে গোলাকার অংশ তারা এই সুক্ষিত অংশটা আস্তে আস্তে সংকুচিত হয়ে তারা একটি গোলাকার অংশ ধারণ করে তাদের উপরে শক্ত আবরণের সৃষ্টি করে এবং স্থির অবস্থায় এখানে তারা থাকতে শুরু করে। এবং এক্ষেত্রে তাদের অভ্যন্তরে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের কিন্তু পরিবর্তন হতে শুরু করে। এবং এটি থেকে আরও কিছুদিন পর লক্ষ্য করা হয় যে এক সময় এই শক্ত আবরণ ভেদ করে খলস ফাটিয়ে তারপরে পূর্ণাঙ্গ মদ, যেটাকে বলা হচ্ছে 2/3 রেশম পোকা, সেটি বেরিয়ে আসে। মদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি মদ সাধারণত এই রেশম বা টিউপা পুত্তলী ফলস ভেঙে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ মদ, যে স্ত্রী হোক বা পুরুষ মদ, সেগুলো আবারও মিলনের মাধ্যমে তারা পরবর্তী পর্যায়ে আবারও ডিম পাড়তে শুরু করে। এই হচ্ছে রেশম পোকার জীবন চক্রের ক্ষেত্রে স্টেজগুলো বা ধাপগুলো। পূর্ণাঙ্গ পোকা, তারপরে আবার ডিম, পূর্ণাঙ্গ পোকা থেকে ডিমের পর লার্ভা, লার্ভা থেকে সুক্ষিত এবং পরবর্তী পর্যায়ে পুত্তলী এবং আবারও পূর্ণাঙ্গ মুখে পরিণত হয়। এটি হচ্ছে তাদের জীবন চক্রের ক্ষেত্রে। এখানে আমরা রেশম পোকার ক্ষেত্রে সাধারণত বম্বেক্স মরি এই স্পিসিসটি সবচেয়ে বেশি পালনের জন্য ব্যবহার করে থাকি। এবং এই বম্বেক্স মরি এই রেশম পোকার ক্ষেত্রে তাদের কিন্তু উৎপাদন সবচেয়ে ভালো পাওয়া যায়, এবং যার কারণে এই স্পিসিসটি আমরা সবচেয়ে ব্যবহার করি। এরপরে আমরা চলে আসি যে আমরা এই রেশম বা সিল্ক সেরিকালচারের ক্ষেত্রে রেশম বা সিল্ক সুতা উৎপাদনের ক্ষেত্রে যে ধাপগুলো আমরা পালনের জন্য যে ধাপগুলো আমরা সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের রেশম পোকা চাষ করার পূর্বে আমাদের যে কাজটি করতে হয় সেটি হচ্ছে তুঁত গাছ রোপণ ও পরিচর্যা। তুঁত গাছ এমন একটি গাছ যেটি হচ্ছে পত্রবহুল বহুবর্ষজীবী একটি উদ্ভিদ, যেটি এই তুঁত বা আমরা বলতে পারি যে রেশম পোকার প্রধান খাদ্য। এই রেশম পোকা এই তুঁত গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, এবং যার কারণে রেশম চাষের জন্য অবশ্যই এই তুঁত গাছ রোপণ এবং পরিচর্যা করতে হবে। রেশম পোকা উৎপাদনের ক্ষেত্রে এই তুঁত গাছের পাতা বিভিন্ন স্টেজে, বয়স্ক পাতা বা কচি পাতা, তাদের লার্ভাল স্টেজের অবস্থা ভেদে দিন ভেদে তাদেরকে খাওয়ানো হয়। এখানে আমরা লক্ষ্য করি যে তুঁত গাছ রোপণ, সাধারণত তুঁত গাছ আমরা বলছি যে একবার রোপণ করলে তার আবর্তনকাল প্রায় 20 থেকে 24 বছর পর্যন্ত থাকে, এবং এর মাঝে আমরা পাতা সংগ্রহ করে রেশম চাষ করতে পারি। এবং পরিচর্যার ক্ষেত্রে আমরা অন্যান্য উদ্ভিদ
উদ্ভিদের মতো বা অন্যান্য গাছের উপকৌশলী গাছের মতোই এই উদ্ভিদের সাধারণত বীজের মাধ্যমে অথবা চারা কাটিং করে অথবা বার্ডিং করে বা কুড়ি সংযোজন করে মাধ্যমে কিন্তু বংশবিস্তার করতে পারি। এবং সাধারণত বিভিন্ন প্রতিত এলাকা বা মাঠের পুকুর ধারের বা বাড়ির পিছনে যে কোনো ধরনের জায়গাটিতে কিন্তু এই ফুল গাছ লাগানো যায় এবং বেশি পরিমাণ জায়গা গ্রহণ করে না, এবং গাছ কিন্তু সহজেই রোপণ করে আমরা পরিচিত করে এটিকে গড়ে তুলতে পারি। এরপরে আছে তুঁত পাতা সংগ্রহের ক্ষেত্রে আমরা বলছি যে অবশ্যই এই তুঁত পাতা রেশম পোকার প্রধান খাদ্য, সেহেতু এই পাতা বিভিন্ন বয়সের পাতাগুলো রেশম পোকার লার্ভার স্টেজ বা ধাপ অনুসারে খাওয়ানো হয়। প্রথম সপ্তাহে কোন পোকাকে অথবা লার্ভাকে যে কচি পাতা আমরা খাওয়াবো, সেই দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় বা চতুর্থ সপ্তাহের পোকাকে কিন্তু আমরা এটি সাধারণত বয়স্ক পাতা খাওয়ানোর চেষ্টা করি। এবং পাতাগুলোকে সাধারণত কেটে কুচি কুচি করে তারপর পোকার ধরন অনুসারে সেগুলোকে খাওয়াতে হবে এবং পরবর্তী পর্যায়ে সেগুলো বয়স্ক পাতা কিন্তু আমরা ফুল পোকাকে খাওয়াতে পারি। এবং পাতা সংগ্রহের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সবসময় যখন তাপমাত্রা এবং আর্দ্রতা কম থাকে এমন পরিবেশে, যেমন খুব সকালবেলা বা বিকেলে অবশ্যই পাতা সংগ্রহ করতে হবে। আর বেশি পরিমাণ পাতা হলে অবশ্যই আমরা এই পাতাগুলোকে সংগ্রহ করে রাখবো। আবার বেশি পরিমাণ আর্দ্রতা, বর্ষাকালের পাতাগুলোর ক্ষেত্রে আর্দ্রতা বেশি থাকার কারণে পাতাগুলোকে কিন্তু পেরে একটু শুকিয়ে তো তারপরে কিন্তু কুড়ি পোকাকে খাওয়াতে হবে। এ ধরনের অবস্থাগুলো লক্ষ্য করে তুঁত পাতা সংগ্রহ করতে হবে। এরপরে যেটি রয়েছে রেশম লার্ভা সংগ্রহ ও পালন। রেশম লার্ভা সংগ্রহের ক্ষেত্রে যখন আমরা কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমরা রেশমের লার্ভা সংগ্রহ করবো, সেক্ষেত্রে রেশম ডিম থেকে লার্ভা যখন বেরোবে সেই লার্ভার কালার ছোটো ছোটো কালো আকারে দেখাবে এবং এগুলো কিন্তু খুব ক্ষুদ্র হয়। এবং এক্ষেত্রে আমরা পরিবহনের ক্ষেত্রে লক্ষ্য রাখবো সুতি হালকা কাপড় পানিতে ভিজিয়ে এবং খুব ভালোভাবে এটি দ্বারা এগুলো পোকাগুলোকে জড়িয়ে আলতোভাবে এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করতে হবে। এবং এক্ষেত্রে আমাদের তাপমাত্রা এবং আর্দ্রতা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এবং রেশম লার্ভা রেশম পালনের ক্ষেত্রে আমরা যখন পালন করবো, সেক্ষেত্রে পালনের ক্ষেত্রে আমরা যে জায়গায় পালন করবো সেটির ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে পলুর ঘর নির্মাণ করতে হবে। পলুর ঘর নির্মাণকে আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যখন লার্ভা বা এই সংগ্রহ করে নিয়ে এসে যখন ঠিক করে পালন করতে শুরু করি, সেখানে অবশ্যই পলুর ঘর নির্মাণের ক্ষেত্রে অবশ্যই 7x5 মিটার দৈর্ঘ্যের বা আয়তনের দেখবো আয়তনের ঘর আমাদের নির্মাণ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেখানে পলু পালনের বিভিন্ন সরঞ্জামে রাখতে হবে। এবং এর তাপমাত্রা এবং আর্দ্রতা অবশ্যই নিয়ন্ত্রণ করার ব্যবস্থা থাকতে হবে। শুষ্ক আর্দ্র এ ধরনের পরিবেশ অবশ্যই বেশি তাপমাত্রা নেই, বেশি আর্দ্রতা নেই এমন কিন্তু পরিবেশ এখানে রাখা যাবে না। এবং সেক্ষেত্রে তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে যে পলু পোকার যেন অন্য কোনো ক্ষতিকর পোকামাকড় বা অন্য কোনো কিছু উপায়ে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিষয়গুলো অবশ্যই পলু ঘরে নির্মাণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। এরপরে যেটি রয়েছে পলু পালনের সরঞ্জামাদি। পলু পালনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সরঞ্জামাদির প্রয়োজন হয়, যেমন পলু পোকা রাখার জন্য চন্দ্রকি বাঁশের তৈরি, তারপরে ঘোড়া কাঠি যেন মাঠ মেঝ থেকে একটু উপরে উঠে রাখা যায় তেমন ঘোড়া কাঠি, তারপরে অবশ্যই রুমের তাপমাত্রা বা আর্দ্রতা পরিমাপের যন্ত্র রাখতে হবে। এবং সেই সঙ্গে এখানে বিভিন্ন ধরনের বাঁশের চাকতি রাখতে হবে, যেগুলোতে আমরা পলুগুলোকে পরিষ্কার করে রাখতে পারি বা একটু পরিবর্তন করে রাখতে পারি। পাতা এবং সেই সঙ্গে তুঁত পাতা খাওয়ানোর ক্ষেত্রে সেখানে বয়স ভেদে পরিপোকাগুলিকে আলাদা আলাদাভাবে স্ত্রীতে সাজিয়ে তবে কিন্তু পাতা সংগ্রহ এবং পাতা অতিরিক্ত পাতা পরিষ্কার করার মতো ব্যবস্থা রাখতে হবে। এবং এখানে পলু পালনের সরঞ্জামের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের ব্যবস্থা। এবং এক্ষেত্রে এই যন্ত্র রাখতে হবে যাতে থার্মোমিটার বা হাইড্রোমিটার রাখতে হবে যাতে তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপ করে রাখা যায়। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পলু পরিচর্যা বা এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে পলুর পরিচর্যার ক্ষেত্রে পলুর পরিচর্যার ক্ষেত্রে আমরা লক্ষ্য যে পলু পোকা যখন পাতা খেতে শুরু করে তখন তার স্টেজ বা পরিবর্তনের ক্ষেত্রে লক্ষ্য করি যে অন্তত 4 ধাপে তারা কিন্তু খোলস পরিবর্তন করে এই লার্ভাল স্টেজ থেকে শুকি এই পর্যন্ত আসে। সেক্ষেত্রে এই স্টেজ বা খোলস পরিবর্তনের লক্ষ্য করি যে শেষ পর্যায়ে যে পর্যায়ে চতুর্থ
স্টেজে যারা তারা যখন খরচ পরিবর্তন করে সেক্ষেত্রে যে স্টেজে চলে আসে বাড়ির পর্যায়ে সেটি বলা হচ্ছে রোজের পলু। এই রোজের পলু অবস্থার পরবর্তী পর্যায়ে কিন্তু চলে আসে পুত্তলি বা পিপায় অবস্থা। সেক্ষেত্রে এই রোজের পলু খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ধাপে ধাপে তাদেরকে আলাদা আলাদাভাবে রাখার জন্য অবশ্যই এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয় এবং চন্দ্রবৃত্তে সপ্তাহ অনুসারে সেগুলোকে আলাদা আলাদাভাবে পরিবর্তন করে রাখতে হবে। এবং এক্ষেত্রে তাদের তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের ব্যবস্থার ক্ষেত্রে অবশ্যই প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের ক্ষেত্রে অবশ্যই এখানে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সেক্ষেত্রে আর্দ্রতার পরিমাণ একটু বেশি রাখুন এবং পরবর্তী পর্যায়ে 80 থেকে 90% আর্দ্রতা রাখা উচিত। কিন্তু পরবর্তী যখন রোদের পলু বা পরবর্তী স্টেজগুলোতে আসে সেক্ষেত্রে কিন্তু এখানে তাপমাত্রা কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে 26 বা 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তারপর আর্দ্রতা 70% বা 70% নিয়ে আসতে হবে। এবং এই তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে পলুর পরিচর্যা সম্পন্ন করছে যাতে তারা সহজে বিপাল অবস্থায় আসতে পারে। এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যবস্থা বা পরিচর্যার ফলে পলু থেকে সহজে সুতা সংগ্রহ বা তাদের থেকে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা যায়। এরপরে যেটি রয়েছে গুটি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে রোদের পলুর পরবর্তী স্টেজ যেটিকে আমরা বললাম পিপা বা পুত্তলি, এই স্টেজে চলে আসার পর এই গুটিগুলোকে সংগ্রহ করতে হবে তার স্থির অবস্থায় বা এক স্থানে স্থির বা গুটি একটু শক্ত হলে সেগুলোকে আলাদাভাবে চন্দ্রবৃত্তে একটু আলো বাতাসে রেখে শুষ্ক অবস্থায় রেখে দিতে হবে। এবং সংগ্রহ করার পর প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে পলুগুলোকে সাধারণত তারা যেন কিছুদিন রাখার পর তারা সহজে শক্ত স্টেজ ভেদ করে বাইরে বেরিয়ে না আসতে পারে তার আগে একটি হালকা গরম পানিতে ডুবিয়ে সেই পলুর ভিতরে পোকাকে মেরে ফেলতে হবে যাতে আমরা সহজে সেখান থেকে সুতো বের করতে পারি। এবং প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে অবশ্যই এগুলোকে আমাদের শুটিং করে নিতে হবে, জীবাণুমুক্ত করে নিতে হবে। এবং পুত্তলি পোকার যখন প্রথম স্টেজটি ফুটে বের হতে মাথাটা থাকতে সেখান থেকে সুতো বের করতে শুরু করে সেক্ষেত্রে এটি সিদ্ধ গরম পানিতে সিদ্ধ করার পরপরই এটি হচ্ছে রিলিং মেশিনে সুতো আটকে সেটি বারবার ঘুরিয়ে সেটি চরকার মধ্যে সুতাটা সংগ্রহ করতে হয় এবং দ্রুত এটি করতে হয় ফলে আমরা সর্বোচ্চ পরিমাণ সুতা পাওয়া নিশ্চিত করতে পারি এবং উৎপাদন ভালো দিতে পারি। এরপরে সুতা সংগ্রহের ক্ষেত্রে যে রিলিং মেশিনের কথা বলা হয়, রিলিং মেশিন যেটির সাহায্যে সহজে আমরা সুতা সংগ্রহ করতে পারি এটি অবশ্যই খুব দ্রুত করতে হবে এবং খুব দক্ষতার সঙ্গে করতে হয় যাতে আমরা সহজে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পেতে পারি। এবং সাধারণত লক্ষ্য করি যে সাধারণত একটি গুটি থেকে সাধারণত 400 মিটার থেকে 1500 মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সুতা আমরা পেতে পারি যেটি আমাদের রেশম কাপড় উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। এবং রেশম কাপড় উৎপাদন পরবর্তী যে উচ্ছিষ্ট অংশ বা উপজাত অংশগুলো থাকে সেগুলো দ্বারাও কিন্তু আমরা বিভিন্ন ধরনের বয়ন শিল্পে কাজে লাগাতে পারি এবং বিভিন্ন ধরনের কাপড় এবং সেই সঙ্গে কাপড়ও তৈরি করতে পারি। যার কারণে এই রেশম সুতা সংগ্রহ করা অবশ্যই খুব দক্ষতার সঙ্গে করতে হবে রিলিং মেশিন দ্বারা। তো এই আমাদের আলোচনার বিষয়ে লক্ষ্য করি আমরা যে রেশম চাষ বা সেরিকালচারের ক্ষেত্রে যে রেশম পোকার জীবনচক্র অবশ্যই আমাদের একটু ভালোভাবে করতে হবে সেরিকালচার কি এবং সেই ক্ষেত্রে রেশম পোকার লাইফ সাইকেল বা জীবনচক্র এবং সেই সঙ্গে এখানে রেশম চাষের ধাপসমূহ সম্পর্কে ভালো করে জানতে হবে। উদ্যান রোপণ পরিচর্যা এবং সেই সঙ্গে শীতের পাতা সংগ্রহ এবং রেশমের লার্ভা পরিপালন থেকে শুরু করে একদম সুতা সংগ্রহ পর্যন্ত বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, করতে হবে। তো রেশম চাষ বা সেরিকালচারের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো জানলাম এবং এই বিষয়গুলো সম্পর্কে জেনে আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। তো সকলেই শিক্ষার্থীরা তোমরা সকলে এই বিষয়গুলো আশা করি করবে। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।